আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওই মগা মওদুদির উম্মত জামাতি বালিস্টার শাহরিয়ার বলেছে যে ছায়ানট, উদিসি, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো হচ্ছে র এর আখড়া। আপনারা প্রথম আলো, উদিসি, ছায়ানট এবং ডেইলি স্টার থেকে কোনো বিবৃতি শুনেছেন এর প্রতিবাদে? কেন করে না? ধরেন এই গালিটা, এইরকম একটা গালি যদি আজকে আওয়ামী লীগের কেউ দিত বা আমি দিতাম, তাইলে কিন্তু এতক্ষণ ছোলায় ফেলাইতো। কিন্তু জামাতি বালিস্টার বিলাতি বালিস্টার বলেছে তো, জামাতের বিলাতি বালিস্টার, তাই আর কোনো প্রতিবাদ করার হিম্মত এবং আকাঙ্ক্ষা কোনোটাই তাদের নেই। কেন নেই? এতবার একটা অভিযোগ আনলো, এরা কেন প্রতিবাদ করলো না? কি কারণে? এরা কি তাহলে জামাতিদের ভয় পায়, নাকি জামাত আওয়ামী লীগের চেয়ে বড় ফেসিস্ট, যে এক শাহরিয়ারের বালিস্টার 2 দিনের বৈরাগী, ভাতরে কয়ন্ন, ঠিক আছে, বেহেস্তের টিকিট বেচে নির্বাচনের সময় সরাসরি টাকা দিয়ে। আবার কি বলেছে? হরে কৃষ্ণ হরে বল, হরি বল, দাড়ি পাল্লা টেনে তোল। কি স্লোগান! এই শাহরিয়ারেরা, এই জামাতি বালিস্টার শাহরিয়ারেরা সহ এই জামাতিরা কি কি স্লোগান দিয়েছে? হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টেনে তোল। ভাই কিছু বলেন নাই যে হরে কৃষ্ণ হরি বল, আল্লাহ রে টেনে তোল, হরে কৃষ্ণ হরি বল, নবী মোহাম্মদ রে টেনে তোল। ভাগ্যের স্লোগান দেয় নাই হরে কৃষ্ণ হরি বল, দিন ইসলাম টেনে তোল। কয়দিন পরে দেখবেন এই স্লোগানও দেবে। আমি ইয়ার কি করি নাই, কথাটা বলে রাখলাম আপনাদের। একদিন এই বাংলাদেশে এই বালিস্টার শাহরিয়ার অরিজিনাল কেসকি বান্দির পোলা, মুখে মুখে না, খোঁজ নিয়ে দেখেন, এই জামাতি বালিস্টার জাহাঙ্গীরের পোলা, এটা আবার জাহাঙ্গীরের পোলা। এই শাহরিয়ার হচ্ছে অরিজিনাল কেসকি বান্দির পোলা। এই জামাতিরা কিন্তু মুসলমান না, এরা কিন্তু মুহাম্মদের উম্মত না। এদের আমি নাম দিয়েছি মগা মওদুদির উম্মত, জামাতি মগা মওদুদির উম্মত। এবং এদের কথা কাজে আপনি এগুলো মিল পাবেন। ঠাড়া পর মিথ্যা কথা বলবে, এটা নতুন কিছু না। এরা সংসদের মতো দাঁড়িয়ে বলবে 71 সালে বাপ মারা গেছে, 81 সালে আমি পয়দা। তারপর যখন ধরা পড়বে তখন বলবো অসুস্থ ছিলাম। তারপরে বলবে আমি তো বুঝতে পারি নাই। তারপরে কি বলবে জানেন? যে জিনে আর শয়তান এগুলো বলাইছে। প্রথমে বলবে জিনে, আপনার মতন বলবে শয়তানে বলাইছে। এটা মানে এদের ছলের অভাব হয় না। আর এমনও বলতে পারে যে ভারতের এই জামাতি নেতার মগজ হ্যাক করছিল, এটাও বলে ফেলতে পারে, এবং এটাও মার্কেটে খাবে। আপনি জানেন, আমার মনে হয় এই যে জামাতি মালটা, জামাতির মুসলেকা মাল, যেটা এমপি হয়েছে, মুসলেকা এমপি যদি বলতো যে ভারত এবং ইসরায়েলের গোয়েন্দারা তার মগজ হ্যাক করে ফেলেছে, বলতে পারে যে এই নকশাটা বানাইছে, যেহেতু এই সংসদ ভবনের নকশা বানাইছে কে? ইসরায়েল, একজন ইহুদি। সুতরাং এইখান থেকে আমাকে ভারতের এবং ইসরায়েলের মোসাদ তা ব্র্যান্ড হ্যাক করেছে। উদাহরণ হিসেবে সে বলতে পারে ইরানের টিভি চ্যানেল হ্যাক করেছিল, এটা বলতে পারে। এবং বিলিভ ইট অর নট, এটাই দেশের মার্কেটে খাবেই। এই কথাটা বললেও খাবে। আপনি বিশ্বাস হয় না? আপনি বলে দেখেন যে এদের মগজ হ্যাক করেছে কে করাইছে? ভারত আর ইসরায়েল। এক্ষুনি বিশ্বাস করবে এই বাংলাদেশে বাঙ্গুরা। লক্ষ লক্ষ দেখবেন, এর পক্ষে ফতোয়া চলে আসবে, এর পক্ষে যুক্তি চলে আসবে, এর পক্ষে বুদ্ধিজীবীরা চলে আসবে। হিসাবে আপনি মিলাইতে পারবেন না, এত সংখ্যক চলে আসবে। তো এই যে প্রথম আলো ডেইলি স্টারকে বললো রয়ের এজেন্ট, ছায়ানট এবং উদ্দিসিকে বললো রয়ের এজেন্ট। আমার চিঙ্কু মামের কোথায়? আপনারা না জুলাই আন্দোলনে ছায়ানট থেকে আপনারা গিয়েছিলেন একটা অংশ, আর উদ্দিসির তো বৃহত্তর অংশই আপনারা চলে গিয়েছিলেন জুলাই সন্ত্রাসীদের আন্দোলনে। আপনাদের কাছে শেখ হাসিনা আর ইয়াহিয়া খান এক, এই উদ্দিসি আর আপনাদের কাছে, ঠিক আছে, ছায়ানটের কাছে, আপনাদের কাছে শেখ হাসিনা আর ইয়াহিয়া এক, গোলাম আজম আর ইয়াহিয়া এক, নিজামি আর ইয়া। কত না স্লোগান মিছিল করলেন, আমরা দেখলাম। কত না আপনারা ফাল পারলেন। এই যে এত ফালাফালি কুদাকুদি করলেন জুলাই সন্ত্রাসে,
শেখ হাসিনাকে উচ্ছেদ করার আন্দোলনে আপনারা উদ্দিসি, তারপর ছায়ানটের অনেক রথী মহারথীরা যুক্ত হলেন, আমরা দেখেছি, তাদের চিনি, তারা আমাদের শ্রদ্ধা মানুষ ছিলেন অনেকেই। তাদেরকে আমরা আবার গণজাগরণ মঞ্চেও দেখেছি, অনেককে ছিলেন না। এখন আপনার শেখ হাসিনাকে উচ্ছেদ করে দিয়েছেন, ভেবেছিলেন মান্না সালো আসবে আমেরিকা থেকে, মান্না সালো আসবে তুরস্ক থেকে, এখন তো আপনাদেরকে রয়্যাল এজেন্ট বলে জামাতিরা। এই জামাতি ব্যালিস্টার, ওকে তো জামাত ফাঁকা মাঠে ছেড়ে দিয়েছে যা ইচ্ছা তাই বলার জন্য। আর যা মন চাল মনের মাথুর মিশে ও কালকে বলেও ফেলতে পারে যে আল্লাহ নবী রসুল বদলে গেছে, বর্তমানে মওদুদি হলো ইসলামের নবী। বলতে পারে যে কোরআন বদলে গেছে, ইসলাম বদলে গেছে, বর্তমান ইসলাম নাম হলো জামাত ইসলাম। তাও এই দেশের মার্কেটে খাবে, কোনো সন্দেহ নাই, এটাও এই দেশের মার্কেটে খাবে। আপনি দেখেন নাই যে শিবিরের এক লম্পটের লাম্পট্যকে বৈধতা দিতে গিয়ে, ভ্রূণতাকে বৈধতা দিতে গিয়ে তারা নবীকে টেনে এনেছে, নবী না নবীদের টেনে এনেছে, সাহাবীদের টেনে এনে বলেছে তারাও একজনের বউ আর একজনে নিয়ে নেয়, নিয়ে নিত ওইগুলো বলেছে। সেও পরে বলেছে ক্ষমা প্রার্থী। বুঝতে পারছেন? কিন্তু তারা কিন্তু তাদের পক্ষ নিয়ে নিয়েছে, এরা নিয়ে নিবে। এই যে যে জামাতের শাহরিয়ার, এই বালিশটার শাহরিয়ার, হরে কৃষ্ণ হরে বল, দাড়ি ভাল্লা টেনে তোল, এরপরে দেখবেন আরেক বালিশটার আসবে বা আরেক ডাক্তার সাহেব আসবে বা জামাতের আরেক নেতা এসে বলবে হরে কৃষ্ণ হরে বল, আল্লাহ খুদা টেনে তোল। আরেক নেতা এসে বলবে হরে কৃষ্ণ হরে বল, কোরআন কোরআন সুন্নাহ টেনে তোল, নবী মোহাম্মদের টেনে তোল। কানারে ডুবে গেছে, তাদের ভাষায় ডুবে নাই, এরাই ডুবাইছে ইসলামের। ইসলাম, আল্লাহ, খোদা, মুসলমান, কোরআন, হাদিস, এদেরকে কে ডুবাইছে? এই জামাতেরই ডুবাইছে এবং আর ডুবাচ্ছে। তারপরে তখন ওই হরে কৃষ্ণ হরে বল, এই যে রামের মূর্তির বিরোধিতা করতেছে না, একদিন দেখবেন পলাশবাড়ি রামের মূর্তি জামাতেরাই করে দিবে। আপনি লিখে রাখেন আমার কথা, দিন শেষে এরাই করে দিবে। তারপরে বলবে হরে কৃষ্ণ হরে বল, রামের মূর্তি বড় করে তোল। এই স্লোগানও কয়দিন পরে দিবে, আপনি নিশ্চিত থাকেন, দিবেই এই স্লোগান। আমার কাছে এখন এই মুহূর্তে আমার কথাটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে। যেমন আপনাদের আমি বলেছিলাম, আজ থেকে কয়েক বছর আগে বলেছিলাম যে কলকাতায় একদিন পারমাণবিক হামলা করবে পাকিস্তান। আমার যারা আশেপাশে ছিল, আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, সবাই হাসাহাসি করত। কিছুদিন আগে কিন্তু পাকিস্তানের এক মন্ত্রী বলছে কলকাতায় পারমাণবিক হামলা করবে। আর আজকের নিউজ তো আপনারা শুনেছেন যে তাদের সাবমেরিন চলে আসতেছে বঙ্গোপসাগরে। মিলে গেছে আমার হিসাব, কোনো সন্দেহ নাই। এইভাবে মিলবে তা আমি জানি না, কিন্তু আমার কেন যেন মনে হয়েছিল, বলেছিলাম মিলে গেছে, তো আরো মিলে যাবে, আর অনেক কিছু মিলে যাবে। আপনারা আমাকে যা ইচ্ছা তাই মনে করতে পারেন, আপনারা আমাকে যা মনে চায় তাই বলেন, আমি আমার কথা আমি বলে যাচ্ছি। মানলে তাল গাছ, না মানলে বুঝে নেন কি গাছ, কিছু করার নাই। আমি আপনাদের সতর্ক করে যাচ্ছি, আপনারা সতর্ক হবেন না, এটা আপনাদের ব্যাপার। হইলে ভালো, না হলে আলো ভালো, ঠেলা খাবেন, ঠেলা খাওয়ার পর আমার কথা মনে হবে, সেটা অন্য প্রসঙ্গ। এই যে জামাতি মালারা যেভাবে প্রথম আলো ডেইলি স্টারকে গালি দিল, তার বিরুদ্ধে একটা টুসব প্রতিবেদন করেছে, এটা প্রতিবাদ করলো না কেন? অথচ এই জামাত, এই ডেইলি স্টার কিন্তু এই দেশের জঙ্গিবাদ তারাও ছড়িয়েছে, জঙ্গিবাদীদের তারা আস্কারা দিয়েছে, এখনো দিচ্ছে, কিন্তু রয়ের দালাল হয়ে গেল। ছায়ানট উদিসি অধিকাংশ, মানে যদি 100 জন উদিসি করে তার 80 জন এবার ছিল এই জুলাই সন্ত্রাসী আন্দোলনে সম্পৃক্ত। তাদের নাম সব আপনাদের বলে দিতে পারবো। ছায়ানটের 50% এই আন্দোলনে জড়িত ছিল, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনে। অথচ ছায়ানট উদিসি সবসময় আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ছিল, আর চাপা যতই মারেন আমি কিন্তু জানি অধিকাংশ সুবিধাপ্রাপ্ত ছিল। মিডিয়াতে এদের ফোকাস দেওয়া হয়তো। বাংলাদেশের 52টি প্রাইভেট চ্যানেল চিনে না কেউ তাদের। এই যে একজন আছে, ওই যে বায়ে মরুনে ডাইনে সিগন্যাল দেওয়া, বায়ে সিগন্যাল দেওয়া ডাইনে চলে যাওয়া সাকি তো এখন মন্ত্রী এমপি, এদের আস্কারা দিয়ে দিয়ে প্রকৃতপক্ষে যারা ছিল তাদেরকে মিডিয়াতে কমে আনা হয়েছে, যারা এদেশের পক্ষে, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন দেখেন সালনাই কুত্তার নাম বাঘা, সত্যি সালনাই কুত্তা, তারা বাঘা হয়ে গেছে এখন এই মিডিয়ার কারণে। তো এখন কোথায় এই যে আরেকটারে বানাইতেছে, এই যে মানে সংসদে একদল আছে, আরেক দল মসজিদে আছে, আরেক দল মিডিয়াতে, এই যে টাকলা ফুয়াদ দেখবেন একটা, তার 2টা লোক নাই, সে আছে আর মঞ্জু আছে সভাপতি, সেটা আর কাউকে কেউ চিনে না, এদেরও কেউ চিনে না। আরেকটা হলে শাহরিয়ারকে ছেড়ে দিয়েছে টাকলা, আরেক কেসকি বান্দির পোলা নাটোরের রেখে ছেড়ে দেওয়া হয়েছে। এই শাহরিয়ারকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যা মনে চাই তা, সত্য মিথ্যা
যা মনে চায় বঙ্গবন্ধুকে নিয়ে বলতেছে, যা ইচ্ছা তাই বলতেছে, হাস্যকর ব্যাপার। মুক্তিযুদ্ধ নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে, ভারত নিয়ে যা মন চায় তাই বলে। মানে অরিজিনাল কেসকি বান্দির পোলা এবং অরিজিনাল পেয়ারা পাকিস্তানের, অরিজিনাল জিন্নার বংশধর, অরিজিনাল পাকিস্তানের নিয়াজির রক্ত, অরিজিনাল কেসকি বান্দির পোলা, অরিজিনাল পাখি বীজ। একজন অরিজিনাল পাখি বীজ যা যা বলা দরকার এই সারে আর কি ওটা ছেড়ে দিয়েছে। ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমাদেরকে এভাবে ছেড়ে দিবে? আমরা জানি তখন আমাদের মিডিয়াতে ডাকবে না, মিডিয়া আমাদের এত সুযোগ দিবে না, আমরা জানি। এখন তো দিবেই না, কারণ এখন দিলে তো মিডিয়ার আবার কালো দাগ পরে যেতে পারে, লাল দাগ পরে যেতে পারে, হামলা হতে পারে। কিন্তু এই যে এদের বলতেছে রয়ের দালাল, এতে কিছু যায় আসে না। ওদিসে কেউ দেখেন, আমি আবারও বলি, ধরেন ছাত্রলীগের রব্বানি বললো যে এরা তো পাকিস্তানের দালাল, ওদিসি 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 চায়নার দালাল বা আমেরিকার দালাল, বা সায়নট আমেরিকার দালাল, চায়নার দালাল, বা পাকিস্তানের দালাল, তুরস্কের দালাল বললো। যদি এটা ছাত্রদলের মনে করেন যে কেউ, ছাত্রলীগের কেউ বলতো, যুবলীগের কেউ বলতো, স্বেচ্ছাসেবক লীগের কেউ বলতো, তখন দেখতেন এরা মিছিল শুরু করে দিত, এরা শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতার মালা দিত, ঢেলাইতো, বঙ্গবন্ধুরও গালি দেওয়া শুরু করতো। আর ছাত্রলীগের আমেরিকা থেকে বাম কিন্তু থাকে কই আমেরিকা, বাম কিন্তু থাকে কই ইউরোপ, বাম কিন্তু থাকে কই অস্ট্রেলিয়া, সেখান থেকে প্রতিবাদ করা শুরু করে দিত। এই যে দেখো ছাত্রলীগ কত খারাপ, এই যে দেখো যুবলীগ কত খারাপ, যা মুখে চাই তাই বলতো, একটু চিন্তা করতো না। কিন্তু এখন এটা জামাতের পেইট, পাকিস্তানের পেইট, তুরস্কের পেইট বলতেছে, কোনো সমস্যা নেই। মানে এদের যদি পেয়ারা পাকিস্তানের গালি দেয় এদের খারাপ লাগে না। নইলে এতক্ষণ দেখতেন সাম্রাজ্যবাদ, ভারতের দালালেরা এগুলো বলতেছে, সাম্রাজ্যবাদী আওয়ামী লীগেরা এগুলো বলতেছে, ভারতের সাম্রাজ্যবাদ, ভারতের আধিপত্যবাদ। এখন পাকিস্তানের আধিপত্যবাদ, তুরস্কের আধিপত্যবাদ, আরবের আধিপত্যবাদ নিয়ে বলে না। এদের এখন গালি দিতেছে, তারপরেও খুব ভালো লাগতেছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এদের যে দালাল বলে গালি দিল, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। শুধু ছাত্রলীগেরই না, ছাত্রলীগের রব্বানি, ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের নাজমুল যদি বলতো না, বা আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী বলতো, তাহলে এতক্ষণ দেখতেন এরা একের বাইতুল মুকাররম করে ফেলতো, তারপরে আপনার পল্টন ময়দান গরম করে ফেলতো, টেলিভিশনের টকশো গরম করে ফেলতো, শাহবাগ গরম করে ফেলতো বামেরা। কিন্তু এখন দেখেন কেউ কথা বলতেছে না, না প্রথম আলো, না ডেইলি স্টার, না ছায়ানট, আমাদের প্রিয় ছায়ানট, না আমাদের প্রিয় ওদিসি, কেউ কিছু বলতেছে না। কারণ কি? কারণ কেউ বলেছে জামাতি মাল বলেছে, এদের কোনো আপত্তি নেই। এরা হলো সেই ওদিসি, সেই প্রথম আলো, সেই ডেইলি স্টার, সেই ছায়ানট, যাদের সামনে বলে যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হইলো ভারতের আধিপত্য, এটা ঠিক আছে। এটাই হচ্ছে তারা। দেখ আমরা এবার শেষ করে দেই। ভারতের সমস্যা আছে বেশ কিছু। ভারতের এক সমস্যা হচ্ছে তোমার পাকিস্তান টেরোরিস্ট কান্ট্রি, ওইটারে ঠেক দেওয়া। আবার আমেরিকার সাথে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক, কারণ আমেরিকা আবার ওই ভাড়াটিয়া সৈন্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গ্যাঞ্জামগুলো লাগায়। দ্বিতীয় এখন আরেকটা পয়দা হয়েছে বাংলাদেশ, যেটা এখন ওইটা ভারত হয়তো বুঝাইতে সক্ষম হয়েছে, দেখো যদি তুমি বাংলাদেশের উপর থেকে হাত তাড়াতাড়ি না সরাও তাহলে চায়নার দিকে যাবে। এখন যাচ্ছে, এই যে মালয়েশিয়া যাচ্ছে এখন নাকি তারেক রহমান, কম নাই, প্রায় 10 লাখের মতন শ্রমিক আছে আমাদের মালয়েশিয়া। আসলে মালয়েশিয়াটা কি? মালয়েশিয়াটা ওই চায়না যাবেই। এটা যেমন ওই যে গেছিল না, কি বলে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী, কি নাম, মোমেন, খলিল, ও খলিল, মূলত খলিল সফর করছে, প্রথম সফরটা হচ্ছে তার ভারত থেকে সে মরিশাস গেছে মিটিং এ, যেটা ভারত যে মরিশাস যে মিটিংটা করছে সেটাতে, সাইপ্রাসে না একটা মিটিং হয়েছে না মরিশাসে, সবাই মিলে গেছিল, পরে জয়শঙ্করের সঙ্গে একই প্লেনে ও বললো না যে আমার আপনার সঙ্গে যাওয়ার কথা খুব ইচ্ছা। সাইপ্রাস হয়েছিল, জয়শঙ্কর চলে গিয়েছিল সাইপ্রাসে। কিন্তু ও যে ইয়েতে কি বলে এই যে দিল্লি হয়ে গেল কেন বাবা? তোমার তো এই ট্রানজিটের দরকার নেই, দিল্লিতে ছিল কেন 2 দিন? এটা হচ্ছে দিল্লি সফর। মানে কথা হচ্ছে যে আমি ভাত এইভাবে না খাই একটু ঘুরাইয়া খাইলাম আর কি। যে ভাই আপনার তো ডায়াবেটিস, আপনি কি খাইবেন? ভাত খাইয়েন না। কাজে ঠিক আছে স্যার, ভাত খাবো না, 15-20টা পরোটা আর রুটি খাইলাম, অসুবিধা তো নেই, ভাত না তো এটা। বর্তমান সরকারের এই অবস্থা, বর্তমান সরকার যে পুরা ওই যে তুতিয়া বললো না দাদা, তুতিয়াগিরি করতেছে, এটা ভারত যেমন বুঝতেছে, এটা ভারত হয়তো আমেরিকারে বুঝানোর সক্ষমতা আছে এবং হয়তো বুঝবে।
কিন্তু ওই যে ডোনাল্ড কিন্তু ট্রাম্পের নিয়ে ভয়, ওই যে তুতিয়া টাকা কি করে সেটা। বুঝেছে? কথাটা হচ্ছে তুতিয়া কি বুঝেছে? তুতিয়া মনে তুতিয়া, হয় বোঝেনি। দাদা তুতিয়া তো সবসময় টাকা করে। ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। ও কালকে আবার হয়তো আবার কি বলবে সেটা সে তো নিজে জানে না। G7 হ্যাঁ, মিটিং এ আসছে, কারণ G7 মিটিং এ হচ্ছে যে ফ্রান্স আছে, তারপরে ইন্ডিয়া আছে, পৃথিবীর শক্তিশালী ইকোনমি আছে। আবার সবার সাথে এখন ট্রাম্পের একটা ভেজাল আছে। ইউরোপ তো মানেই না এখন আর ট্রাম্পের। ইউরোপের সাথে চুক্তি হতে যাওয়ার ভারতের, ওই ব্রাহ্মস মাম্মস বেচবে এখন, সাইপ্রাসে অলরেডি বেচছে, এখন ইউরোপের কোন কোন দেশে বেচে দেখো। আবার ব্রিটেনের কাছে পারমাণবিক বোমা আছে, এরপরও ব্রিটেন এটা চুক্তি করছে পারমাণবিক ছাতা বলে এটারে, ওই ছাতার নিচে গেছে, মানে ফ্রান্সের সাথে একটা চুক্তি করছে যে আপনাদের পারমাণবিক বোমার ছাতার নিচে আমরা আছি। অবস্থাগুলো চিন্তা করো। এক সময় রাশিয়ার ছাতা আর আমেরিকান ছাতা ছিল, এখন ফ্রান্সের ছাতা আছে। ফ্রান্সের কাছে এর আগে 11টা দেশ আছে, এবার ব্রিটেনও এসে ঢুকছে। আমেরিকা কি বুঝে না? ও কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ও কিন্তু জানে ওর তো কোনো কিছু নাই, ও তো ব্যবসা করে খাইতে হবে। এখন এই যে তোমার আমি ধরো 20 থেকে 30 বিলিয়ন ডলার যে ব্যবসাটা অল্প কয়েকদিনে করছে ভারতের সাথে, ওই মার্কেট হারাবে মাথা খারাপ। না, এই পরিমাণ পয়সা দিয়ে তো অস্ত্র পাইকারা কিনতে পারবো না। পাইকারা কিনতে হইলে আবার IMF এর লোন দেওয়াইতে হইব, ওয়ার্ল্ড ব্যাংকের লোন দেওয়াইতে হইব। ভারতের সাথে এই ব্যবসা হারাবে না। আর একটা কথা মনে রেখো, 140 কোটি মানুষ ভারতের, একটা করে যদি আমেরিকান টুথপেস্টও বেছে না, কয়েক হাজার কোটি টাকার ব্যবসা। এই মার্কেট হারাবে না আমেরিকা। আমেরিকা খুব ভালো করেই জানে। ধন্যবাদ আপনাকে রাশিদ ভাই। আমি একটু তরুণদের কাছে জানতে চাই, একজন দর্শক কমেন্ট করেছেন যে শান্তি নিয়ে চিটিংবাজি করার ওস্তাদ আমেরিকা, ব্যাপারটা নিয়ে দাদা আপনি কি মনে করেন? এই আলোচনার আলোকে যদি একটু আমাদেরকে ও জানান। তো দুনিয়া শান্তি স্থাপন করার জন্যই তো ভেজালটা লাগায়। সারা দুনিয়ায় যত ভেজাল সব হ্যাঁ, কিন্তু আমেরিকা করেছে, সব। তুমি দেখো আমেরিকার ইতিহাস, যে কোনো পৃথিবীর ইতিহাস যদি দেখো, পেছনে হচ্ছে আমেরিকা। এই যে একদম আমাদের একদম। দক্ষিণ পশ্চিম এশিয়ার যে ভেজালটা লাগালো, এটা হ্যাঁ, কে কে বলেছিল ওকে লাগাতে? ইসরায়েলের সঙ্গে সমস্যা হচ্ছে গিয়ে ইরানের। ইরান যদি পারমাণবিক বোমা যদি বানিয়ে ফেলে, তাহলে ইহুদিদের রাখবে না, ইহুদিদের খতম করবে। হুম, সুতরাং আমাকে ইরানকে মারতেই হবে, এটা হচ্ছে ইসরায়েলের চিন্তা। এখন যেহেতু সমস্ত মানে তোমার হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপর তোমার যত যত সোশ্যাল মিডিয়া আছে, হুম, সবই হচ্ছে তো ইসরায়েলের। আর সব কটা ঘিরে রয়েছে তোমার আমেরিকাতে। তারা বিলিয়নস অফ ডলারের বিজনেস দেয় আমেরিকাকে, যার উপরে আমেরিকা টিকে আছে। এখন ইসরায়েলের শক্তি হচ্ছে ওইটা। আমি যদি কালকে কোম্পানিগুলোকে শিফট করতে লেগে যাই, যেরকম চায়না থেকে সবাই শিফট করছে, অ্যাপেল ট্যাপেল সব শিফট করছে আস্তে আস্তে, আমি যদি শিফট করতে লেগে যাই, তাহলে 2 বছর বাদে ট্রাম্প থাকুক আর ট্রাম্পের জায়গায় জেডি ভান্স আসুক, অথবা মার্কো রুবিও, অথবা যে কেউ আসুক, যেই আসুক না কেন, বিপদে কিন্তু পড়বে আমেরিকা, ভেতরে ভেতরে খোকলা হয়ে যাবে। ফলে ও আমেরিকাকে চাপ দিচ্ছে, কোনো মতেই আমেরিকা ইসরায়েলের কথার বাইরে ও গিয়ে শান্তি চুক্তি করতে পারবে না। আচ্ছা। দক্ষিণ তার মানে লেবাননে আমেরিকা মিলে তো শেষ ইসরায়েলের করে কাছে দিচ্ছে। বাধা। অবশ্যই, নইলে ইসরায়েল তো দক্ষিণ লেবানন তো মেরে শেষ করে দিচ্ছে। ট্রাম্প কি বলছে? ও এখন একবার বলছে শান্তি চুক্তি হয়ে গেছে, 14টা পয়েন্টে শান্তি চুক্তি হয়ে গেছে। খবর বেরিয়েছিল, আমার কাছে আছে, আমি তোমায় দিয়ে দেবো, তুমি দেখে নিও। শান্তি চুক্তি হয়ে গেছে। তারপর এখন আবার বলছে যে শান্তি যদি না হয়, তাহলে পরে আমি ওই চুক্তি, তাহলে শান্তি করার জন্য আমি চুক্তি করব, যদি ওরা শান্তি না চায় তাহলে আমি বোমা ফেলবো। তাহলে B2 ফিটু নিয়ে গিয়ে তুমি বোমাটা ফেলতে গেলে কেন? হিরো হতে গেছিলে, এখন জিরো হও। একটা কমেন্ট আর আছে। ভারতকে যে লোকটা দেখাচ্ছে, সেটা হচ্ছে ওর নভেম্বরে ইলেকশন আছে। আচ্ছা।
ভারত যদি সমর্থন না করে, ভারতকে যদি বাগে না আনতে পারে, ইলেকশনে আমি বলেছি ওর হোয়াইট হাউসের দরজা দেখানো পাকা। আর ভারত বুঝতে কোনো পেরেছি। মতে মানে টাল বাহানা করতে করতে নভেম্বর টেনে দেবেই। এটা কি আস্থা ভোট, মানে ওই যে মাঝখানে যেটা হয় মধ্যবর্তী সময় না, মধ্যবর্তী ভোট, কংগ্রেসের ভোট। কংগ্রেসের? কংগ্রেসের ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে প্রেসিডেন্সি গেল। বুঝতে পেরেছি। একটা কমেন্ট এসেছে, ইসরায়েল অলরেডি শিফট করেছে। আজ ইসরায়েলের কোম্পানি ঘোষণা করেছে যে ওরা নিউ জেনারেশনের রাডার তামিলনাড়ুতে বানাবে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আস্তে আস্তে শিফটিং হচ্ছে, কারণ বিশ্বস্ত পার্টনার একমাত্র হচ্ছে ভারতবর্ষ। সব দেশের বিশ্বস্ত পার্টনার ভারতবর্ষ, যার জন্য উনি বলেছেন যে ট্রাস্ট ফ্যাক্টর, ট্রাস্ট ডেফিসিয়েন্সি যদি হয়ে যায় না, সেখানে মানে আপনি তেল কিনতে পারবেন, গ্যাস কিনতে পারবেন, সব পয়সা দিয়ে কিনতে পারবেন, ট্রাস্ট কেনা যায় না। ভারত দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে এই ট্রাস্টটা অর্জন করেছে, ফলে ভারতকে সবাই বিশ্বাস করে। উর্সুলা ভ্যান্ডারলেন তিনি তো বলে দিলেন যে আমরা এই খুব শিগগিরই আমরা ট্রেড ডিল ফাইনাল করে নেবো। প্রথমে ওপরে তুললো, আপনি দারুণ কাজ করেছেন, আপনি সাউথ ইস্ট এশিয়ায় শান্তির বন্যা বইয়ে দিয়েছেন, দারুণ আমরা প্রচুর শান্তিতে বাসছি। কিন্তু একটা প্রশ্নের জবাব দিন মিস্টার প্রেসিডেন্ট, আপনি একটা পণ্যবাহী জাহাজ ভারতীয়, সেখানে একটা মিসাইল মেরে দিলেন, এতগুলো ভারতীয়কে মেরে দিলেন, একটা কন্ডোলেন্স পর্যন্ত পাঠালেন না। ভেরি গুড গাই, তার মানে সময় নিচ্ছ, এসব বলে সময় নিচ্ছ। তাহলে হ্যাঁ, আমি জানি ব্যাপারটা, আমি দেখছি এরপরে এটা একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে, এরপরে আমি যাতে না হয় সেটা আমি অ্যাসিওর করছি আর হবে না। এক তো বেআইনি কাজ করছো তুমি ঘিরে, তারপর একটা তেলবাহীও নয়, একটা কন্টেনারবাহী জাহাজ, তাকে তুমি নিশানা করলে একটা মিসাইল মেরে দিয়ে। কি বাহাদুরিটা তুমি করলে একটু জাহাজটা ডুবিয়ে দিয়ে। আর এখানেই তো বলছে হি ইজ এ কিলার, টাফ নেগোসিয়েটার, বাট হি ইজ এ কিলার। হি লুক লাইক এখন সেটাকে যদি বাংলাদেশের লোকেরা সেটাকে যদি ধরে নেয় যে ওনাকে খুনি বলা হয়েছে, তাহলে বলবো ভাই দুর্ভাগ্য, আমার ইংরেজি আমি আর শেখাতে পারবো না। রাশেদ ভাইয়ের এখানে একটা কারেকশন আছে। রাশেদ ভাই, আপনি কি বলতে চেয়েছিলেন কিলার সম্পর্কে? না না, ওই যে এটা তো আগেই বললাম যে মোদিকে বলছে যে হি লুক লাইক অ্যাঞ্জেল, মানে সে দেখতে একজন ফেরেশতার মতন, ট্রেড দিলে কিলার, ট্রেড করার ক্ষেত্রে সে কিলার। এটা বারবার বলছে মোদি, দুইবার বলছে ডোনাল্ড ট্রাম্প। ট্রেড করার ক্ষেত্রে মানে ব্যবসা করার ক্ষেত্রে, ট্রেডে ব্যবসায়িক মানে কোন দেশীয় চুক্তি বা ব্যবসায় টাপ দিয়ে বসিয়ে দেয়। হ্যাঁ, এবং অ্যাপিয়ারেন্সে হি ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল, মানে উনি একজন দেবদূতের মতো। এখন আমাদের বঙ্গুরা যদি বুঝতে চাও তাহলে আমরা বলবো যে ওই যেমন নোবেল প্রাইজ পাওয়া ইউনুস নোবেল প্রাইজ পাইছে কিন্তু দেশের হোকামেরা গেছে, কিন্তু মোদি সেই ক্ষেত্রে তা না, তারা তাদের দেশের প্রতি ওই মমত্ব আছে। আর এটা খালি মোদি না, ভারতবর্ষের যতগুলো এর আগে দল ছিল এরা সবাই দেশের প্রতি মায়া ছিল। একজন লেখছে প্রধানমন্ত্রী এসছে আজ পর্যন্ত সবাই দেশের জন্যই করেছে, তবে আজকে দেশটা এখানে এসছে। হ্যাঁ, ওইটাই বললাম না, কিছু কিছু লোক লিখতেছে ইসরায়েলের বন্ধু, নরেন্দ্র মোদী ইসরায়েলের বন্ধু। আমি একটা কথা বলি কি, এই যে আমাদের 71 আমাদের যখন যুদ্ধ হয়েছিল না, এই যুদ্ধের সময় ভারত যখন বাংলাদেশকে হেল্প করছে, মূলত যুদ্ধ তো শেষ করে দিছে 19 দিনে ভারত। ওইদিকে বিমান হামলা চালাইছে, এদিকে ট্যাঙ্ক দাগায় দিছে। ওইখানে যে ওগুলা যেখানে যে গোলা দিছিল, ওই গোলা দিছিল নাকি ওই সময় ইসরায়েল হেল্প করছিল ভারতকে। সব থেকে বেশি হেল্প করেছিল 1999-এ যখন কার্গিলে যখন চেপে বসেছিল। না, কার্গিলের কথা তখন গাইডেড মিসাইলটা অন্য ইসরায়েল ভারতকে হেল্প করেছে, কিন্তু কার্গিলের যুদ্ধে ইসরায়েল যেভাবে হেল্প করেছে, গাইডেড মিসাইল যদি না দিত, ভারতের হাতে তখন গাইডেড মিসাইল ছিল না,
আমেরিকা দেয়নি। তখন ইসরায়েল গাইডেড মিসাইল দিয়েছিল, ওই মিসাইল নিয়ে গিয়ে তখন মেরে কার্গিল মুক্ত করে। আমরা সেইটা ভুলে যাবোই করে? হ্যাঁ, সব বন্ধুত্ব তো থাকবে। আমরা ইরানও আমাদের বন্ধু, আর ইসরায়েলও আমাদের বন্ধু। আমেরিকা ছাড়া সবাই আমাদের বন্ধু। আমেরিকা হচ্ছে বিশ্বাসঘাতক। যার আমেরিকা বন্ধু, তার আর শত্রুর দরকার নেই। বারবার বলতেছি যে টাকো করবে সে, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, তুতিয়ার কোনো ইয়ে নাই। আর এখন ভারতের এত পাম দিতেছে কেন জানো? ওর ওই যে নির্বাচনটা আছে না, ভারতীয় প্রচুর ভোটার আছে, ওই ভোটের দরকার, সমর্থন দরকার, এটা সবাই হিসাব করে। যেমন তুমি ইংল্যান্ডে দেখো, ইংল্যান্ডে কিন্তু এশিয়ানদেরকে খুব দাম দেয়। কেন? বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভোটার আছে প্রচুর। লেবার জিতা যায় সবসময় বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভোটারদের কারণে। সেম আমেরিকা। আর ওই বেটা হয়তো ওই যে দাদা বললো যে ফেন্সিলিন কিছু খাইছে কিনা, ডাইল মাইল খাইছে হয়তো। বাংলাদেশ পেছনে যাওয়ার আর আছেটাই কি? অলরেডি পিছিয়ে পড়ছে। আর এখন যেটা, এটা কি আসলে সংসদ নাকি? এটা তো সংসদ বললে ভুল করবা। এটা সংসদ? এটা কি সংসদ বলা যায়? এখানে না, যারা এটা সংসদ না। মব মাস্টাররা উঠে আসছে সব সংসদে, ওরা এসে এখন কেউ ওয়াশিং মেশিন চায়, কয়দিন পরে বলবো যে ভাই একটা করে আমাদের বউও দেন। কাজের বুয়া তো আগেই আছে ওনাদের। তো এটা তো সার্কাস, তো অনেক ভালো জিনিস। সার্কাসের যে নিম্নমানের যদি কিছু থাকে তাহলে ওইটাই হচ্ছে যে এটা সংসদ বলে তোমরা ভুল করবা। জাতীয় কথায় কথায় আলোচনা হয় না। কথায় কথায় এরা মানে মুক্তিযুদ্ধের ট্যাগটাকে দখল করতে চায়। আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, জামাতের আমির ভাই আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ওদিকে দীপ্তি চৌধুরীও কয় আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আসলে এখন কেন? তো এটা ঘটনা হচ্ছে, এরা যেটা ওই যে জুলাই বেচতে চাইছিল ওইটা বেচা দেখছে না, কাম হয় নাই। ওইটা বেচতে চাই এমন হয়েছে যে বাংলাদেশে আগে যদি 40% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এখন দেখা যাচ্ছে 70-80% হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। এখন দর্শক কমেন্ট করছে যে লাস্ট 2 ইয়ার্সে বাংলাদেশের কি উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে? একটা জায়গায় ভালো ডেভেলপমেন্ট হয়েছে, যেটা তোমরা বাংলাদেশের মানুষ আসলে এরা বুঝে না বিদায় এরকম, কিন্তু একটা জায়গায় প্রচন্ড ডেভেলপমেন্ট হয়েছে, যেটা তোমরা তারেক জিয়াকে ধন্যবাদ দিতে পারো। সেটা হচ্ছে যে খালেদা জিয়া একসময় বলছিল যে জোড়াতালি দিয়া পদ্মা সেতু করা হইতেছে। আর এই জোড়াতালিটা যেহেতু দেখানো যাইতেছে না, তার কারণে প্রতিটা পিলারের নিচ থেকে যে মাটি কেটে নিয়ে যাইতেছে, মাটি তুলছেও দেখছো। এটা হচ্ছে যে ওই যে শহীদ রাষ্ট্রপতির স্ত্রী শহীদ খালেদা জিয়া যে বলছিলেন জোড়াতালি, ওই মাটি কেটে দেখা যায়, দেখো এখানে জোড়াতালি আছে। তো এই জায়গার এইটা একটা ডেভেলপমেন্ট ভালো হয়েছে, এইটাকে আপনার ধন্যবাদ দিতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার আবার সে 2001-2006 প্রতিদিন ঢাকায় 10টি খুন, সারা দেশে 20টি খুন, সেই জায়গায় আমরা আবার পৌঁছে গেছি, কোনো সমস্যা নাই। এখন তারেকের লোকজন ফোন দিয়া আরেকজনকে কয় চাঁদা দিবি না, তোর প্রধানমন্ত্রী বা তারেক জিয়াও কাম হবে না। এগুলো ব্যাপক উন্নয়ন হয়েছে। রাউজান রাঙ্গুনিয়া যেটা শান্ত হয়ে গেছিল, সেটা এখন আবার সন্ত্রাসের জনপদ হয়ে গেছে। 4 মাসে 30 খুন, লাশ পাওয়া যায় এখন নদী নালায়। এখন আপনারা ওই আমরা 91 ঘূর্ণিঝড়ের পরে আমরা প্রায় 1.5-2 বছর মাছ খাইনি। আচ্ছা, মানুষ ওই যে ময়রা ময়রা পয়সা গেছিল, মাছে খাইছে, এই বয়ে মাছ খাইনি। তো এখন আবার সে মাছের খাদ্য হিসেবে মানুষের ব্যবহার করতেছে, ব্যবহার হচ্ছে। হামে শিশুরা টিকা পায় না, মারা যাইতেছে। কয়জন এখন আর কথা বলে? প্রতিদিন মরতেছে। কিন্তু আবার এক মহিলা কালকে পরশুদিন একটা ভিডিও দেখলাম, ওই যে আলদিন হাসপাতাল বন্ধ করে দিয়ে বলছে, সে বলে যে কেন এখানে বন্ধ করবে, আমার বাচ্চা আলদিন হাসপাতালে হইতে হবে, আমি এখন 3 মাসের গর্ভবতী। সাংবাদিক যে 6 জন শিশু মারা গেছে, কয় যে ওইসব প্লাবেন মরে গেলে আমার কি, আমার বাচ্চা এই হাসপাতালে হবে, এটা খোলা রাখতে হবে। পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করে এ বিষয়ে উদ্বেগও জানিয়েছেন তিনি। ইসরায়েলি দূত দাবি করেছেন 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে
এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি ইসরায়েলের দূত, যার দেশের বিরুদ্ধে গাজায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক নথি ও ভাইরাল হওয়া ভিডিওতে 2024 সালের শেষ দিক থেকে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর অনুষ্ঠানে হামাসের প্রভাবশালী নেতাদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের কোনো সংগঠনের সাথে আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলোর ব্ল্যাক লিস্টেড সংগঠন হামাসের সম্পর্ক আছে এমনটা এর আগে কখনোই শোনা যায়নি। ফলে ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন প্রকাশ্য মন্তব্য বাংলাদেশের জন্য নতুন করে কি কোনো উদ্বেগের জন্ম দিচ্ছে? কারণ এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় একটি আতঙ্কের নাম হামাস। অবশ্য ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামাস, যার পূর্ণ রূপ হলো হারাকাত আল মুকাওয়ামাহ আল ইসলামিয়া বা ইসলামী প্রতিরোধ আন্দোলন। হামাস হলো ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সক্রিয় সবচেয়ে বড় ও প্রভাবশালী সশস্ত্র রাজনৈতিক সংগঠন। হামাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1987 সালের ডিসেম্বর মাসে প্রথম ফিলিস্তিনি গণ অভ্যুত্থান বা ইন্তেফাদার সূচনা লগ্নে। মিশরের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলন মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা থেকে এই সংগঠনের উৎপত্তি ঘটে। হামাসের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমেদ ইয়াসিন, যিনি একজন পক্ষপাতগ্রস্ত ফিলিস্তিনি ধর্মীয় নেতা ও সমাজকর্মী ছিলেন। হামাস গঠনের মূল উদ্দেশ্য ছিল একদিকে ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্রাদারহুডের রাজনৈতিক ভিত্তি পুনরুদ্ধার করা, অন্যদিকে ইসরায়েলের দখলের বিরুদ্ধে একটি সরাসরি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা। 1988 সালে হামাস তাদের প্রথম আনুষ্ঠানিক সনদ বা চার্টার প্রকাশ করে। সনদে ইসরায়েল রাষ্ট্রের সম্পূর্ণ ধ্বংস এবং এর পরিবর্তে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। শান্তি আলোচনা বা কূটনৈতিক আপোষ প্রক্রিয়াকে সরাসরি প্রত্যাখ্যান করে কেবল জিহাদ বা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এই কট্টর অবস্থানের কারণে 1990-এর দশকে অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হামাস তার বিরোধিতা করে এবং একের পর এক আত্মঘাতী বোমা হামলা চালিয়ে শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার চেষ্টা করে। ফলশ্রুতিতে 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হামাসকে একটি বিদেশি সশস্ত্র সংগঠন বা এফটিও হিসেবে তালিকাভুক্ত করে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান এবং ইসরায়েলও সংগঠনটিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। 2004 সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হওয়ার পর সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসে। 2006 সালে হামাস ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে অংশ নেয় এবং দীর্ঘদিনের শাসক দল ফাতাহকে আকস্মিকভাবে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই বিজয়ের পর ধর্মনিরপেক্ষ ফাতাহ এবং ইসলামপন্থী হামাসের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সহিংস রূপ ধারণ করে। 2007 সালে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাধ্যমে হামাস ফাত্তা বাহিনীকে গাজা উপত্যকা থেকে বিতাড়িত করে এবং গাজার সম্পূর্ণ প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়। এরপর থেকে গাজা উপত্যকা হামাসের দে ফ্যাক্টো শাসনাধীনে চলে যায় এবং পশ্চিম তীর ফাত্তা নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থেকে যায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলে ঢুকে নজিরবিহীন বহুমুখী হামলা চালায়। এটি ছিল সংগঠনটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও সুদূর প্রসারী অভিযান। এই হামলার পর ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এই অঞ্চলের ভূ রাজনীতিকে সম্পূর্ণরূপে বদলে দেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ওই অভিযানের শুরু থেকে গাজায় ইসরায়েলি হামলায় 73,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আর তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ওই বছর ডিসেম্বরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের বেশ কয়েকটি দেশ তাতে সমর্থন দেয়। 2025 সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ হয়নি। প্রশ্ন হলো, ইসরায়েলি রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন তার আদৌ কোনো ভিত্তি আছে কিনা? মানে হামাসের কি ফিলিস্তিন কিংবা মধ্যপ্রাচ্যের বাইরে শক্তিশালী কোনো নেটওয়ার্ক আছে? ইউএস ট্রেজারি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী হামাসের বার্ষিক বাজেট $100 মিলিয়ন উপরে। এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ, স্থানান্তর ও ব্যবস্থাপনার জন্য সংগঠনটি একটি বহুমুখী কৌশল অবলম্বন করে। হামাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অর্থ ও সামরিক অস্ত্রের যোগানদাতা হলো ইরান। ইরান প্রতি বছর হামাস এবং তাদের সহযোগী সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদকে কোটি কোটি ডলার সরাসরি
নগদ অর্থ হিসেবে দেয়, পাশাপাশি উন্নত মানের রকেট, ড্রোন ও সামরিক প্রশিক্ষণ সরবরাহ করে। কাতার দীর্ঘকাল ধরে হামাসের রাজনৈতিক নেতৃত্বকে আশ্রয় দিয়েছে। অন্যদিকে তুরস্ক হামাসকে রাজনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক প্রতিষ্ঠান ও রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। হামাসের অর্থায়নের সবচেয়ে জটিল এবং বিতর্কিত মাধ্যম হলো মানবিক দাতব্য সংস্থা ও এনজিও ছদ্মবেশে বিশ্বজুড়ে তহবিল সংগ্রহ করা। ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে তারা এমন কিছু দাতব্য সংস্থা গড়ে তুলেছে যা আপাত দৃষ্টিতে গাজার অনাথ শিশু, বিধবা নারী এবং হাসপাতালগুলোর জন্য মানবিক সাহায্য সংগ্রহ করে। যেমন যুক্তরাষ্ট্রে অবস্থিত হোলি ল্যান্ড ফাউন্ডেশন ছিল হামাসের একটি প্রধান অর্থায়নকারী ফ্রন্ট, যা 2001 সালে মার্কিন প্রশাসন বন্ধ করে দেয়। সাম্প্রতিক সময়ে তুরস্কের ফিলিস্তিন ভাকফি, ইতালির লা কুপোলা দোরো, ইউরোপের ইজরা ফাউন্ডেশন এবং গাজা ভিত্তিক আল উয়াম চ্যারিটেবল সোসাইটি এর মতো প্রতিষ্ঠানগুলোকে হামাসের সামরিক শাখার সাথে আর্থিক সম্পর্ক থাকার কারণে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টের তথ্য অনুযায়ী হামাসের ভৌগোলিক ফোকাস ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাতে সীমাবদ্ধ ছিল, কিন্তু গত 2 দশকে তারা এশিয়ার অন্যান্য অঞ্চলেও নিজেদের রাজনৈতিক ও পরোক্ষ কার্যক্রমের পরিধি বিস্তার করেছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া এবং ফিলিপাইন, ইন্দোনেশিয়ার কিছু অংশে তাদের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় হামাসের সবচেয়ে নিরাপদ ও সক্রিয় ঘাঁটি হলো মালয়েশিয়া। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ফিলিস্তিনি ছাত্র ও প্রভাষক হিসেবে ছদ্মবেশে হামাসের বহু জ্যেষ্ঠ আইটি ও প্রকৌশল বিশেষজ্ঞ বছরের পর বছর ধরে অবস্থান করছেন। এর সবচেয়ে বড় প্রমাণ ছিল 2018 সালে কুয়ালালামপুরে হামাসের ড্রোন ও রকেট প্রকৌশলী ফাদি মোহাম্মদ আল বাতুশকে অজ্ঞাত বন্দুকধারীদের দ্বারা হত্যা করা, যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ঘটিয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। 2014 সালে ইসরায়েলের হাতে আটক হওয়া এক হামাস কমান্ডার স্বীকার করেছিলেন মালয়েশিয়া অবস্থানকালে তিনি ও তার 10 জন সহযোদ্ধা মোটরাইজড হ্যাং গ্লাইডার চালানোর বিশেষ সামরিক প্রশিক্ষণ পেয়েছিলেন। 2023 সালের 7 অক্টোবরের হামলায় হামাস এই মোটরাইজড হ্যাং গ্লাইডার প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভিতরে ঢুকেছিল। 7 অক্টোবরের সংঘাতের পর গাজায় ইসরায়েলের সর্বাত্মক সামরিক অভিযানের ফলে হামাসের সামরিক অবকাঠামো ও নেতৃত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সংগঠনটি তাদের রাজনৈতিক টিকে থাকা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প আশ্রয়ের সন্ধান করছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিওভেন আজার এনডিটিভির সাথে সাক্ষাৎকারে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিগত কয়েক বছরে পাকিস্তান ভিত্তিক বেশ কয়েকটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এবং হামাস নেতাদের মধ্যে কিছু নজিরবিহীন ও প্রকাশ্য যোগাযোগের প্রমাণ মিলেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বিগ্ন করেছে। 2024 সালের শেষ ভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় হামাস ও লস্কর-ই তৈয়বার মধ্যকার সরাসরি সংযোগের প্রমাণ তুলে ধরে। ওই ভিডিওতে দেখা যায় হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নাজি জহির এবং লস্কর-ই তৈয়বা তথা জামাত উদ দাওয়ার জ্যেষ্ঠ নেতা রশিদ আলী সিন্ধু মঞ্চে পাশাপাশি বসে আলোচনা করছেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ, যা হাফিজ সাইদের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার রাজনৈতিক ফ্রন্ট হিসেবে পরিচিত। 2025 সালের 5 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালকোটে একটি বড় রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে পাকিস্তানের ইতিহাসে প্রথম ঘটনা হিসেবে হামাসের 2 জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিনিধি খালিদ কাদ্দুমি এবং নাজি জহির সরাসরি অংশ নেন। পাকিস্তানের একটি গোষ্ঠীর সাথে হামাসের যোগাযোগের বিভিন্ন প্রমাণ আন্তর্জাতিকভাবে পাওয়া গেলেও এতদিন এই সংগঠনটির নেটওয়ার্ক বাংলাদেশে আছে এমন কথা শোনা যায়নি। কিন্তু এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কাওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিওভেন আজার বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা বিস্তারের অভিযোগ তুলেছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সংগঠনটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি ইসরায়েলি দূত, যার দেশের বিরুদ্ধে গাজায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, তারা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন। তার দাবি,
কিছু তথ্য প্রকাশ্যে পাওয়া গেলেও আরও কিছু কর্মকাণ্ড জনসম্মুখে নাও থাকতে পারে। হামাস যেভাবে ইসরায়েলে হামলা করেছিল, চরমপন্থী সংগঠনগুলো সেই একই মডেলে অন্য কোথাও হামলার পরিকল্পনা করতে পারে বলেও সতর্ক করেন ইসরায়েলি দূত। আজার বলেন, এ ধরনের পরিস্থিতি এই অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত এবং এ বিষয়ে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিজেদের উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলি রাষ্ট্রদূতের এই তথ্য সত্য হলে বোঝা যাচ্ছে তারা অন্তত গত 2 বছর ধরে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং সেসব তথ্য ভারতকে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ইসরায়েলি রাষ্ট্রদূতের এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, ফলে বাংলাদেশের জন্য বিষয়টি নতুন করে কনসার্ন তৈরি করবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডা, যারা বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় আমদানিকারক এবং প্রধান উন্নয়ন সহযোগী, তারা হামাসকে সম্পূর্ণ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। হামাস মৌলিকভাবে মিশরের মুসলিম ব্রাদারহুড মহাদেশের একটি অংশ। বাংলাদেশে একটি বড় ইসলামিক রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের আদর্শে বিশ্বাসী। ওই দলটির ছাত্র সংগঠনের নেতাদের সাথে মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং পাকিস্তানের সমমনা ছাত্র সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে। আবার পশ্চিমা অনেক দেশ গত কয়েক বছরের আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির সহ অনেক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। এসব সংগঠনের সাথে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সংযোগ আছে এমন তথ্য বহু আন্তর্জাতিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সাথে আবার হামাসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অবশ্য ইসরায়েলি রাষ্ট্রদূত তার সাক্ষাৎকারে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বলেছেন, একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে বলেননি। পাকিস্তানের সরকারি মহলের একাংশের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী বয়ান ছড়ানোরও অভিযোগ আনেন ইসরায়েলি রাষ্ট্রদূত। ইসরায়েলি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রসঙ্গ টেনে বলেছেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং তাদের এই কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। এই মন্তব্য এমন সময় এলো যখন ইসলামাবাদ আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। 20 মিনিটের বৈঠক 23 মিনিটে শেষ হলো। এই 23 মিনিটে যেটা লেগেছে সেটা হচ্ছে ট্রাম্পের জন্য। ট্রাম্প একটু দেরিতে প্রবেশ করেছেন। দেরিতে ঢুকে তিনি বিষয়টাকে হালকা করার জন্য প্রথমেই তিনি মোদির সঙ্গে একটা যোগ করে বলেন, আই অ্যাম দ্য বস। মোদি মিচকি হাসেন। তারপর উনি বলেন যে মোদি ইজ এ কাম অ্যান্ড কম্পোজড অ্যান্ড incredibly influential. He is a total killer. I am not like him. Just look at him. He is an angel. খুব তেল মেরেছে মোদিকে, কিন্তু মোদি তো গলার পাত্র নন। আচ্ছা, বলে দিই আপনাদের, এই যে এতগুলো দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, এরা যারা উপস্থিত ছিলেন তারা কেউ কিন্তু টু শব্দ করেনি। কিন্তু মোদি প্রথম থেকেই ব্যাট চালিয়ে খেলতে শুরু করেছেন। উনি প্রথমে যখন প্রারম্ভিক ভাষণ যখন হয় তখনই উনি বাংলাদেশের নাম না করে, তার আগে যখন ট্রাম্পের বক্তৃতা হয়ে গেছে, অধিবেশনের বক্তৃতা হয়ে গেছে, সেখানে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তির কথা বলেছেন, বিশেষ করে ইরান। তো মোদিজির টার্ন এলে মোদিজি তখন বলেন যে দেখুন, ট্রাস্ট এমন একটা বস্তু, ট্রাস্ট ডেফিসিট হয়ে গেলে পয়সা দিয়ে কেনা যায় না। আপনি পয়সা দিয়ে তেল পাবেন, খনিজ পদার্থ পাবেন, খাদ্য পাবেন, বিদ্যুৎ পাবেন, প্রাকৃতিক গ্যাস পাবেন, সবকিছু পাবেন, কিন্তু বিশ্বাসের স্তর যদি নেমে যায়, ট্রাস্ট ডেফিসিট যদি হয়ে যায়, সেই ট্রাস্ট ডেফিসিট আর করা যায় না। তারপরে উনি বলেন, সাংবাদিক সম্মেলনে উনি বলেন যে অনেকটা প্যাকের মতো,
দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনি শান্তি স্থাপনের জন্য যা করেছেন তা অভিনব কাজ। আপনার তার সেটা সব প্রশংসার দাবি রাখে। এখন ট্রাম্প সেটা, এই যে তুতিয়া ট্রাম্প, তুতিয়া মানে বোঝেন তো, তুতিয়া ট্রাম্প, তিনি বুঝলেন কি বুঝলেন না আমি তো জানি না, তিনি উল্টার হাতটা এগিয়ে দিলেন মোদির দিকে, বলছেন কিলার কিলার কিলার। মানে কতভাবে প্রেইজ করা যায় মোদিকে। তারপর মোদিকে সাক্ষী রেখে নিজে কি কি করেছেন শান্তি স্থাপনের জন্য পৃথিবীতে, তার একটা লম্বা একটা খতিয়ান পেশ করেন, এবং প্রত্যেকটাতে মোদির দিকে চেয়ে দেখিয়ে মোদিকে সাক্ষী মানেন। মোদি কিন্তু চুপ, মোদি কিন্তু কোনো কথা বলেননি। মোদি শুধু একটাই কথা বলেছেন, যতক্ষণ না এই ট্রাস্ট তৈরি হবে ততক্ষণ পর্যন্ত বিশ্বে শান্তি আসবে না। একে অপরের ওপরে ট্রাস্টটা হলো সব থেকে বড় ব্যাপার। আর একটার উপরে উনি জোর দিয়েছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে আমাদের 1 লক্ষ জাহাজ প্রতি বছর যাতায়াত করে। সেই হরমুজ প্রণালী যদি ফ্রি অ্যান্ড না ফ্লেক্সিবল না হয়, তাহলে পরে কি হবে, বিশ্বে বাণিজ্য যেটা আছে, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়বে। সুতরাং হরমুজ প্রণালীর ব্যাপারে নজর দেওয়া হোক এবং হরমুজ প্রণালীকে ফ্রি করার উদ্যোগ নেওয়া হোক, সেটাই হবে আসল শান্তি প্রতিষ্ঠা। আবার ঠুকে দিলেন। এই যখন বড় বড় বাতেলা মারছেন, তখন আমাদের দিল্লি দূরদর্শনের এক সাংবাদিক, তিনি একটা অপ্রিয় প্রশ্ন করে ফেলেন। তিনি বলেন, আপনি তো দারুণ কাজ করছেন, সব দিকে বলো খুব তুলেছেন, আপনি দারুণ কাজ করছেন একদম পুরো বিশ্ব দুনিয়ায় শান্তি স্থাপনের জন্য, কিন্তু একটা কথার উত্তর দিন মিস্টার প্রেসিডেন্ট, আমাদের নিরীহ ভারতীয় নাবিক যে এতগুলো মারা গেল আপনার মিসাইলের আঘাতে, তার জন্য কি জবাব দেবেন? প্রথমে থতমত খেয়ে গেছেন, তাও বলেন, আই লাইক দিস ম্যান, I like this man. He asked a right question. আমি ব্যাপারটা শুনেছি, নিজেকে সামনে নিয়ে তখন আমি ব্যাপারটা শুনেছি। আবার মোদিজির দিকে তাকিয়ে বলেন, আমি গিয়ে খবর নিচ্ছি এবং যথাযথ ব্যবস্থা নেব, এবং আর ভবিষ্যতে যদি না হয় তার জন্য আমি সমস্ত রকম ব্যবস্থা নেব। তারপরেও ট্রাম্প বলেন যে আমি তো ভারতের সঙ্গে সবসময় আছি, আজ যদি কেউ ভারতের কোনো আক্রমণ নেমে আসে, তখন কিন্তু প্রথম হিসেবে আমরা, এই আমেরিকা প্রথম গিয়ে ভারতের পাশে দাঁড়াবে। আসলে চীনের প্রসঙ্গ তুলছেন উনি। চীন যদি আক্রমণ করে বা আপনি একটু চীনে আক্রমণ করুন, আমরা আপনাকে সাহায্য করব। মোদিজি বলেছেন যে আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে সমস্যা নেই, একটি সমস্যা আছে, সেই সমস্যা আমরা মেটানোর চেষ্টা করছি। মানে ঘুরিয়ে বাংলাদেশের নামটা কিন্তু উনি বললেন, নাম নিলেন না, না ইরানের নাম নিয়েছেন, না বাংলাদেশের নাম নিয়েছেন। বলেছেন আমাদের সমস্যা আমরা ঠিক মিটিয়ে নেব, আর বড় যুদ্ধের কোনো আশঙ্কা এখন ভারতবর্ষ দেখছে না। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আমরা কোনো রকম কথা দিতে পারছি না। পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, সারা পৃথিবী জানে, এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং লড়াই করে যাবে। এবার তো শেষ হলো, মিটিং তো শেষ হলো যথারীতি। তারপরে বসলো আপনার 1-to-1। এই 1-to-1-এর দুটো ছবি আমার হাতে এসছে। এই দুটো ছবি আপনারা দেখুন, এটা খুব শান্তিতে আলোচনা হচ্ছে,
না বুঝতে পারেন তাহলে দেখুন আমি একটা ক্লোজ আপ, মোদির ক্লোজ আপ দিচ্ছি, সেটা দেখুন কতটা রাগ, কতটা ঘৃণা, কতটা অভিমান এই বাংলাদেশের ক্ষেত্রে যেটা উনি করেছেন। আবার ঘুরিয়ে বাংলাদেশের কথা উনি তুলতে গেছিলেন, কিন্তু মোদিজি তুলতেই দেননি। আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেব। ইরানের সঙ্গে আপনার কি হচ্ছে নাম করেননি সাউথ ইস্ট এশিয়ায়, আপনি খুব সুন্দর সুন্দর শান্তি স্থাপন করছেন, তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে শান্তি কি স্থাপন করছেন সে তো ট্রাম্প তো জানে। তুতিয়া যদি বুঝতে পারে তবে তো তুতিয়াকে তো বলবো যে অন্য অন্য কথা, চয়ের জায়গায় ত বসাবো, চয়ের জায়গায় তয়ের জায়গায় চ বসাবো, চয়ের জায়গায় অন্ত্যেষ্ট আকার বসাবো, সে তো পরের কথা। আপাতত তো তুতিয়া। কারণ আপনি কখনো বলছেন যে চুক্তি হয়ে গেছে, আবার গতকালকে ফ্লোরে দাঁড়িয়ে আপনি বললেন যে আমার কথা না শুনলে পরে আমি কোনো চুক্তিতে যাব না, চুক্তি ফেলে দেবো। একবার বলছেন চুক্তি হয়ে গেছে, একবার বলছেন ফেলে দেবো। আপনার মার্কো রুবিও, আপনার যে বিদেশমন্ত্রী, তিনি বলছেন আমি কোনো চুক্তির কথা জানি না। ইরান বলছে চুক্তি যদি হয়ে থাকে তাহলে ভাই কোথায় চুক্তি? তাহলে চুক্তিটা তো কোথায়? আরাগাচির সঙ্গে নাকি চুক্তি হয়েছে। আরাগাচি বিদেশমন্ত্রী, আরাগাচিকে প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি হয়েছে? হয়নি। ধর্মীয় নেতার সঙ্গে চুক্তি হয়েছে? হয়নি। আসলে কোনো চুক্তিই হয়নি, কারণ ইসরায়েল বেঁকে বসেছে। আর ইসরায়েলের অনুমতি ছাড়া আমেরিকা এক পা এগোতে পারবে না। সব ইন্ডাস্ট্রি ইসরায়েলের হাতের মুঠোয় আছে। কালকে ওই জন্য বলেছিলাম, ইসরায়েল যদি মনে করে যে ট্রাম্পকে টাইট দেবে, তাহলে ইসরায়েল কিন্তু 2-3 বছরের মধ্যে আমেরিকাকে টাইট দিয়ে শেষ করে দিতে পারবে। সমস্ত ইন্ডাস্ট্রিকে উনি অন্য দেশে, ভারতে নয় অন্য অন্য দেশে উনি ট্রান্সফার করে দেবেন ধীরে ধীরে, পর্যায়ক্রমে। ফলে ইসরায়েলের পয়সার অভাব নেই, ইসরায়েলের তেলেরও অভাব নেই। ইসরায়েল কিন্তু লড়ে যাবে, আর ইরানও ছাড়বে না। ফলে এই যে শান্তি চুক্তির যে প্রচেষ্টাটা উনি করছেন না, এই শান্তি চুক্তি হবে না। আর বাংলাদেশের ব্যাপারে উনি যা লেবড়ে দিয়েছেন, সেই বাংলাদেশকে উনি অন্তত ঠিক করতে পারবেন না। যা ঠিক করবে ভারতবর্ষই ঠিক করবে, তা পরিষ্কার বলে দিয়েছি। যা করার আমরাই করব, আপনাকে এই ব্যাপারে আর সাহায্য করতে হবে না। যা কথা হয়েছে পরিষ্কার কাট কথা হয়েছে। এবং মোদিজির এই যে মুখটা, এই মুখটাই বলে দিচ্ছে মোদিজির রাগ কতটা ট্রাম্পের ওপরে। একটা ছবি 1 লাখ কথা বলে যায়।